ভারতীয় পণ্য বয়কটের একটা ডাক কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের থ্রুতে মানে এটা বেশ জোরে সোরেই চলছে এবং দেখা যাচ্ছে যে অনেকেই লেখেন আমার ভিডিওর নিচে আলোচনা করতে বলেন যে না ভারতীয় পণ্য বয়কট নিয়ে আপনার মন্তব্য কি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা ভিডিওটি প্লে করেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক মণ্ডলী, বেশ কিছুদিন থেকে ভারতীয় পণ্যের বয়কটের ডাক দিয়েছেন বাংলাদেশ সাধারণ জনগণ এবং সাধারণ পাবলিক। শুধু তাই নয়, এই পক্ষে যোগ দিয়েছেন বাংলাদেশ বিএনপির সিনিয়র কিছু নেতাকর্মী। তার পাশাপাশি বাংলাদেশ বিএনপি সিনিয়র নেতা রুহুল কবির রিজভী তার নিজের গায়ের শাল রাস্তায় ছুটে ফেলে দিয়ে ভারতীয় পণ্যের বয়কটের ডাক দিলেন। এই বিষয়টি নিয়ে একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং একজন সাংবাদিক তিনি আসলে কী আলোচনা করেছেন তার পেজে, সেই ভিডিওটি আমরা দেখে আসবো। তাই বলছি ভিডিওটি না টানে শেষ পর্যন্ত দেখার জন্য। দর্শক চলুন সেই ভিডিওর বিস্তারিত আমরা দেখে আসি। আমাকে অনেকেই লেখেন আমার ভিডিওর নিচে আলোচনা করতে বলেন যে না ভারতীয় পণ্য বয়কট নিয়ে আপনার মন্তব্য কি এবং এটি আসলে কোন দিকে যাচ্ছে। দেখুন, ভারতীয় পণ্য বয়কট আন্দোলন বাংলাদেশে সাম্প্রতিক সময়ে একটি আলোচিত বিষয় এই কারণে যে এই আন্দোলনটি সামাজিকভাবে সোশ্যাল মিডিয়ায় শুরু হলেও আস্তে আস্তে ভিতরে ভিতরে কিছু মানুষের মধ্যে এটি নিয়ে আলোচনা হচ্ছে, নানান রকম প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। যদিও এটি এরই মধ্যে এত বড় আন্দোলন হয়েছে কিনা কিংবা এটি আদৌ কোনো আলোচিত বিষয় কিনা সেটি নিয়ে অনেক রকম প্রশ্ন আছে। সরকারের মহল থেকে নানান রকম কথা বলা হচ্ছে, বিরোধী দলের কেউ এই রকম আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন, সাধারণ মানুষের অনেকেই করেছেন। আমি একদম শুরুর দিকে যখন গণমাধ্যমে এটি নিয়ে আলোচনা হয় একদম বলার অপেক্ষা রাখে না যে এই আন্দোলনটির জনপ্রিয়তা পেয়েছে আমাদের অগ্রজ পিনাকি ভট্টাচার্যের নানান রকম ভিডিও এবং আলোচনার কারণে। তিনি দীর্ঘদিন ধরে তার সরকার বিরোধী অবস্থান এবং কথাবার্তা বক্তব্য রেখেছেন, যদিও তার অনেক অবস্থানের সাথে আমি সবসময় একমত না এবং সবসময় দ্বিমত না। নিশ্চয়ই ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের যে ডাক তিনি দিয়েছেন সেটি একটি যথার্থ ডাক আমি মনে করি। এই কারণে মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক যে বন্ধুত্ব এবং বাংলাদেশের যে মূল পরাধীনতা, সেই পরাধীনতার পেছনে ভারত সবচেয়ে বড় কলকাঠিটি নাড়ছে এবং এই কলকাঠি যে তারা নাড়ছে সেটি আমরা খালি বলছি না, এটি বাংলাদেশের সরকারের মুখপাত্ররা প্রতিনিয়তই স্বীকার করছেন যে নির্বাচন নিয়ে অনেকেই অনেক রকম ভূমিকা রাখতে চাইলেও ভারতের শক্ত অবস্থানের কারণে সেটি হয়নি। তো এই রাজনৈতিক বন্ধুত্ব এবং রাজনৈতিক যে বন্দিদশা, গণতন্ত্রহীনতা, স্বৈরাচারের উত্থান, গণমানুষের স্বাধীনতা নেই এবং এই যে দ্রব্যের ঊর্ধ্বগতি, বৈদেশিক ঋণের চাপ, সব কিছু মিলিয়ে বাংলাদেশে একটা পাপেট গভর্নমেন্টকে রেখে ভারত যেভাবে লুটেপুটে খাচ্ছে, এখানে বাংলাদেশ থেকে তাদের চতুর্থ বৃহৎ যে অর্থনৈতিক আয়, রপ্তানি আয়, সেটি নিয়ে যাচ্ছে। বাংলাদেশে লক্ষ লক্ষ ভারতীয়রা কাজ করছেন, বাংলাদেশের শিল্প কলকারখানা ধ্বংস করে দিয়ে ভারত বাংলাদেশের অর্থনীতিকে বিদেশে ঋণ নির্ভর করার চেষ্টা করছে। এই সব কিছু ভারতের যে প্রেসক্রিপশন, এই প্রেসক্রিপশনের কাজটা করানো হচ্ছে তার পছন্দ মতো একটি সরকারকে দিয়ে, সেটি হচ্ছে আওয়ামী লীগ সরকার। সে কারণে আমি একদম শুরুতে যখন এই পণ্য বয়কটের জন্য আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তখন আমি বলেছিলাম যে বাংলাদেশের সবচেয়ে ভারতীয় বড় প্রোডাক্ট হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। তো যদি ভারতীয় পণ্য বয়কটের ডাক দিতেই হয় তাহলে সর্বাগ্রে যে ডাকটি দেওয়া উচিত সেটা হলো সরকারকে বয়কট করা, এই সরকারকে কোনো সহযোগিতা না করা এবং আওয়ামী লীগকে বয়কট করা, কেননা তারাই হচ্ছে সবচেয়ে বড় ভারতীয় প্রোডাক্ট। সেটি না করে ছোট ছোট ভারতীয় পণ্য, প্যারাশুট, নারিকেল তেল, চিনি, গুড়, এগুলো বয়কট দিয়ে আদৌ আমাদের লক্ষ্য অর্জিত হবে কিনা সেটি নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করেছেন। এই প্রশ্ন আমারও, যে আমাদের মূল যে লক্ষ্য সেই লক্ষ্য থেকে আমরা লক্ষ্যভ্রষ্ট হচ্ছি কিনা কিংবা আমাদের যে গুলি, সেই গুলি আমরা ভুল জায়গায় ছুটছি কিনা। এই কারণে প্রশ্ন যে দেখুন, বাংলাদেশ ভারত থেকে কি পণ্য আমদানি করে। ভারতীয় যে পণ্য বয়কটের কথা আমরা বলছি, এই পণ্য বয়কটের মধ্য দিয়ে ভারত অর্থনৈতিকভাবে চাপে পড়বে কিনা। বাংলাদেশে রপ্তানি ভারত যে করে, সেই রপ্তানির মধ্যে আমরা শীর্ষ 10টি রপ্তানি পণ্য যদি আমরা দেখি তাহলে 10 নম্বরে আছে খাদ্যশস্য, চাল, ডাল, পেঁয়াজ, আলু এবং অন্যান্য বিষয়। 1 নম্বরে আছে কি পাট ও চামড়া জাতীয় দ্রব্য, যেটা আমাদের প্রত্যেক দিনের ব্যবহার্য, আমাদের জুতা, স্যান্ডেল থেকে শুরু করে অন্যান্য বিলাসী আসবাবপত্র। কে কোন কোম্পানি আমদানি করছে আমরা জানি না, কিন্তু বাংলাদেশের কোম্পানিরা ভারত থেকে এইসব দ্রব্য আমদানি করে বাংলাদেশের ইন্ডাস্ট্রি তারা সচল রেখেছে। দ্বিতীয় আসে কি পেট্রোলিয়াম। তো বাংলাদেশে আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি যে বিদ্যুৎ উৎপাদন করছেন,
এই সব কিছু তেল আসে অনেকাংশেই ভারত থেকে, পেট্রোলিয়াম জাতীয় পদার্থ। সুতরাং আপনি যদি ভারতীয় পণ্য বয়কটের ডাক দেন এবং সেই পণ্য যদি এমন কোনো পণ্য না হয় যেটা দিয়ে ভারতের অর্থনীতি ধ্বংস হবে কিংবা অর্থনীতি মারাত্মকভাবে চাপের মধ্যে পড়বে, সেটাতে তাহলে এই ডাক দেওয়ার মাঝে যেটা কি, এই ডাক দিয়ে ভারতকে আপনি কতখানি কাতুকুতু দিবেন, না আপনি একটু বর্ষি দিয়ে তাকে একটু আঘাত করবেন, না তাকে একটা বড় ঘুষি দিয়ে কাবু করতে পারবেন? এই প্রশ্নগুলো এই আন্দোলনে যারা করছে তারা মাথায় রেখে করছে কিনা, এটি একটি প্রশ্ন, আমার প্রশ্ন। এখন অনেকে অনেক রকম ডাটা নিয়ে আসবেন, পরিসংখ্যান নিয়ে আসবেন যে বাংলাদেশ থেকে যদি রোগীরা ইন্ডিয়াতে না যায় চিকিৎসার জন্য, তাহলে কলকাতা অর্থনৈতিকভাবে ঝুঁকির মধ্যে পড়বে। তো কলকাতা যদি অর্থনৈতিকভাবে ঝুঁকির মধ্যে পড়ে, পশ্চিমবঙ্গ যদি পড়ে, তাতে রাজনৈতিকভাবে কি মোদি লাভবান হবে না লস, তিনি ক্ষতিগ্রস্ত হবেন? তিনি লাভবান হবেন, কারণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের লিডারশিপ নিয়ে প্রশ্ন তুলবেন। ভারতের যে কেন্দ্রীয় সরকারের যে অর্থ, কেন্দ্রীয় সরকারের যে আয়, সেটা যদি বাধাগ্রস্ত না হয়, তাহলে এতে কেবলমাত্র কান চুলকানোর এবং সুড়সুড়ির মতো একটি ব্যবস্থা যেটি হচ্ছে, এবং যেই ব্যবস্থার পথে বাংলাদেশের অনেক মানুষ এরই মধ্যে মনোনিবেশ করেছে, তাদেরকে আমি হতাশ করার জন্য আমি বলছি না, বরঞ্চ আমি বলছি বন্দুকের নলটা ঠিক মতো টার্গেট করার জন্য। কি সেই নল? সেটা হলো যে ভারতীয় পণ্য বয়কট না হয়ে হওয়া উচিত ভারত খেদাও আন্দোলন। কেন আমি বলছি এই কথা? কেননা বাংলাদেশের যে অর্থনীতি,